সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ বলছেন সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকার প্রত্যাশা আসামি পক্ষের। এছাড়া অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরের গ্রেফতার ও 17 বছর সাজা দেয়া সহ সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। জুলাই হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল হক, ডক্টর দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এছাড়া সাবেক এমপি সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িত থাকার প্রমাণ থাকায় কেউ রেহাই পাবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক ইয়াসের আরাফাতের নেতৃত্বে একটি টিম আইএফআইসি ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। দুদক জানায় 2023 সালের ডিসেম্বরে 1 বছর বয়সী 5 কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় 2375 কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনে উল্লেখ নেই ঠিকানা। বাংলাদেশকে হেয় করতেই মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডকে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, 111-এর মতো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আওয়ামী লীগের দোষ বিএনপির উপর চাপানোর চেষ্টা করছে। এ সময় শিগগিরই নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। মোটা বেতনে চাকরির কথা বলে মানব পাচার, মিয়ানমারের বন্দি শিবিরে আটকে রেখে বাধ্য করা হতো সাইবার অপরাধে। অবশেষে বন্দি দশা থেকে মুক্ত হয়ে 8 মাস পর দেশে ফিরলেন 18 বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে স্বজনদের চোখে মুখে স্বস্তি। আত্মীয়র জানাজায় অংশ নিতে যেয়ে যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বাবা মেয়ে সহ 3 জন, আহত হয়েছেন আরও 2 জন। আহত 2 জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে খুঁবে ফুসছে বিশ্ব। যুক্তরাষ্ট্র সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নামে। সমালোচনার তোয়াক্কা না করে উপত্যকাটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলছেন, অভিযান তো কেবল শুরু, আর হামাসের হাতে জিম্মিদের শর্তহীন মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী কান্ত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্থানান্তরের দাবিকে ঘিরে সাম্প্রদায়িক সহিংসতার পর এখনো থমথমে ভারতের নাগপুর। এখন পর্যন্ত 19 জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বেশ কিছু এলাকায় এখনো কারফিউ জারি রয়েছে। এই ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে পুলিশের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী বাড়তি কোনো চাপ নিতে চান না। দলের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। এর আগে অফিশিয়াল টিম ফটো সেশনেও অংশ নেন হামজা। বিশ্বকাপ বাছাই ইউরুগুয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা জাতীয় দল। ইনজুরিতে ছিটকে পড়া লিওনেল মেসি ছাড়া যোগ দিয়েছেন দলের বাকি সদস্যরা। অধিনায়কের ছাড়াই আলবিসেলেস্তেদের লড়তে হবে ইউরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। মেসির ইনজুরি আর্জেন্টিনার স্ট্রাইকারদের সামনে খুলে দিয়েছে নতুন দুয়ার। জাতীয় দলে তার রিপ্লেসমেন্ট খুঁজে পেতে এই 2 ম্যাচেই নজর থাকবে লিওনেল স্ক্যালোরির। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিস্টিয়ান রোমেরো। এখান থেকে সেরা একাদশ বেছে নেবেন লিওনেল স্ক্যালোরি। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।